সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস মার্কস রিভিশন এবং এই মডেল কোশ্চেন পেপারটির সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে দেখে নিই। তো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 25 নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং সেখানে কিন্তু 50 মিনিটের সময় দেওয়া থাকবে। তো দেখো প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। প্রথম হচ্ছে ভূমিরূপ, এরপর নদী, শিলা ও মাটি, আর হচ্ছে আফ্রিকা মহাদেশ। ঠিক আছে, এই চারটি অধ্যায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু ভালোভাবে পড়তে হবে। এবার দেখো কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে কোন অধ্যায় থেকে। তোমাদের প্রথমে 5টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, এর মান হচ্ছে 1 নম্বর করে এবং এখান থেকে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, ভূমিরূপ থেকে দেখো 1টি দেওয়া থাকছে, নদী থেকে 1টি, শিলা ও মাটি এখান থেকে 1টি, আর আফ্রিকা মহাদেশ থেকে 2টি, এরকমভাবে 5টি কিন্তু এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। আর 5টি দেওয়া থাকবে এসিকিউ প্রশ্ন, যেগুলো হচ্ছে এক কথায় উত্তর লিখতে হয় অথবা তোমাদের যে শূন্যস্থান পূরণ করতে হয়, এই ধরনের যে প্রশ্ন সেগুলো 5টা দেওয়া থাকবে। এগুলোর মানও হচ্ছে 1 নম্বর করে। ঠিক আছে, এরপর তোমাদের লিখতে হবে 2 নম্বর মানের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 দুগুণে 4 নম্বর, এখানে তোমাদের 3টি অথবা 4টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টির উত্তর লিখতে হবে। 3 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 2টি। ঠিক আছে, 2টির উত্তর লিখতে হবে, এখানে 3টি অথবা 4টি প্রশ্ন দেওয়া থাকবে। 3 দুগুণে 6 নম্বর, আর একটা 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে তোমাদের 2টি সাধারণত দেওয়া থাকে, এখান থেকে একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এরকমভাবে কিন্তু 25 নম্বরের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য দেওয়া হবে। তো চলো এখন আমরা একটি নমুনা প্রশ্নপত্র দেখে নিই এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো কিন্তু আমরা এই ভিডিও থেকে পরপর দেখব। তার আগে এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখে জানাবে। এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলোও দেওয়া থাকবে। তো দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর জায়গায় রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে বলা হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী রাইন, সিন্ধু, লুনি না আমুদরিয়া। তো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি। নেক্সট হচ্ছে খয়ের দাগে একটি লাভা গঠিত মালভূমি হলো তিব্বত, পামির, লাদাখ না মালব মালভূমি। এখানে লাভা গঠিত মালভূমি হচ্ছে মালব মালভূমি। ঠিক আছে, বয়ের দাগে ইটালির একটি আগ্নেয় পর্বত হলো এটনা, ভিসুভিয়াস, ফুজিয়ামা না ক্রাকাতোয়া। তো ইটালির একটি আগ্নেয় পর্বতের নাম হচ্ছে ভিসুভিয়াস। ঘয়ের দাগে ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জামবেসি, নাইজার, নীলনদ না অরেঞ্জ। তো ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীতে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে জামবেসি। এরপর ওঙর দাগে মরু অঞ্চলের শুকনো নদীখাতগুলিকে বলা হয় আর্গ, হামাদা, রেগ না ওয়াদি। তো মরু অঞ্চলের শুকনো গিরিখাতগুলিকে বলা হয় ওয়াদি। পরের প্রশ্ন দেখো 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করে, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ড্যাশ মিলিবার। তো সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 1013.25 মিলিবার। ক্ষয়ের দাগে মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় ড্যাশ সমভূমি। উত্তর লিখবে লোয়েস সমভূমি তৈরি হয়। ঠিক আছে, মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। এরপর গয়ের দাগে আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ড্যাশ। তো আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে বলা হয় ভেল্ট। এরপর হচ্ছে ঘয়ের দাগে গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলে ড্যাশ। তো গিনি উপকূল অঞ্চলে খামসিনকে বলা হয় হারমাটান। উঙ্গর দাগে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ড্যাশ। তো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো। 3 নম্বর দাগে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 দুগুণে 4 নম্বর। কয়ের দাগে দেওয়া আছে টেবিল ল্যান্ড কাকে ও কেন বলে। উত্তর লিখবে মালভূমির উপরিভাগ টেবিলের মতো সমতল হয় ও 4-5টা টেবিলের পায়ার মতো ঢালু এবং খাড়া থাকে, সেই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। ক্ষয়ের দাগে জলপ্রপাত কাকে বলে। উত্তর লিখবে নদীর গতিপথে কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে নদীর নরম পাথরকে বেশি ক্ষয় করে, তাই শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয়। তখন নদী শক্ত পাথরের উপর থেকে নিচে নরম পাথরের উপর ঝাঁপিয়ে পড়ে, একে জলপ্রপাত বলে। গয়ের দাগে আর্গ কাকে বলেন। তো উত্তর হবে এখানে সাহারা মরুভূমি অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে একে আর্গ বলে। ঘয়ের দাগে কারাভ্যান কাকে বলে। উত্তর হচ্ছে উট সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম। মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে কারাভ্যান বলে। 4 নম্বর দেখা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে। এখানে প্রশ্নের মান 3 নম্বর, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। পরের দেখা হচ্ছে সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখন। তো
তো সমচাপ রেখার বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক গভীর বলে বহু ক্ষেত্রে সমচাপ রেখাগুলি অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয়। 2 নম্বর সমচাপ রেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে তাহলে আবহাওয়ার শান্ত অবস্থা বোঝায় এবং রেখাগুলি যদি কাছাকাছি চক্রাকারে অবস্থান করে তাহলে ঝড় বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য যদি সমচাপ রেখাগুলি চক্রাকারে অবস্থান করে তবে তাকে বায়ুচাপের কোষ বা বায়ুচাপ কক্ষ বলে। 4 নম্বর জানুয়ারি ও জুলাই যথাক্রমে শীতলতম ও উষ্ণতম মাস বলে মানচিত্রে সাধারণত এই 2 মাসের সমচাপ রেখা অঙ্কন করা হয়। এরপর ক্ষয়ের দাগে স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়। তো ভূ আলোড়নের ফলে সৃষ্ট দুটি ফাটলের মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে বা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে গঠিত পর্বতকে স্তূপ পর্বত বলে। উদাহরণ যেমন হচ্ছে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, ঠিক আছে, প্রভৃতি পৃথিবীর উল্লেখযোগ্য স্তূপ পর্বত। এরপর কয়েক দাগের প্রশ্ন, নীল নদের গতিপথ লেখন। তোমরা লিখছি নীল নদ আফ্রিকার দীর্ঘতম নদী, এর দৈর্ঘ্য 6650 কিলোমিটার। আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় 10% বা 10 ভাগ জলই নীল নদ দিয়ে বয়ে যায়। আফ্রিকার বিখ্যাত বুরুন্ডি মালভূমি থেকে সৃষ্ট হোয়াইট নীল এবং ইথিওপিয়ার উচ্চভূমি থেকে সৃষ্ট ব্লু নীল, এই 2 নদীর জলধারা থেকে নীল নদ তৈরি হয়েছে। উত্তর সুদানের রাজধানী খার্তুম শহর এই 2 ধারার মিলনস্থল। নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়ে সাহারা মরুভূমির পূর্ব প্রান্তকে সবুজ করে তুলেছে। নীলনদ ভূমধ্য সাগরের মোহনার কাছে বিশাল বদ্বীপ তৈরি করেছে। মিশরের অধিকাংশ মানুষই নীলনদের তীরে কৃষিকাজ, পশুপালন ও বসবাস করে, ঠিক আছে। নীলনদের তীরে গড়ে ওঠা বিখ্যাত শহরগুলি হলো খার্তুম, আসওয়ান, লাস্কার ও কায়রো। পরের প্রশ্ন দেখো, ঘয়ের দাগে আফ্রিকার ভূমধ্য সাগরীয় উদ্ভিদের সংক্ষিপ্ত বিবরণ দাও। আমরা উত্তর লিখছি আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায়। এই অঞ্চলে গ্রীষ্মকাল বৃষ্টিহীন ও শীতকালে বৃষ্টিপাত হয়। সারা বছরে 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। এখানে জলপাই, ওক, আখরোট, ডুমুর, কর্ক প্রভৃতি গাছ ও কমলালেবু, আঙুর প্রভৃতি ফলের বাগান দেখা যায়। এই অঞ্চলের গাছগুলির পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলি মাটির অনেক গভীরে চলে যায়। নেক্সট 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর। পরের দাগে বলা হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো 2টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। তোমরা উত্তর লিখছি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বর হচ্ছে অষ্টক্ষুর আকৃতির হ্রদ। নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায়, ধীরে ধীরে এই বাঁক বড় হতে থাকে। বাঁক বেশি বড় হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে। এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকের নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের খুরের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। এবং এই অশ্বক্ষুর আকৃতির হ্রদের চিত্রটা তোমরা যদি পারলে কিন্তু এভাবে এঁকে দেবে, ঠিক আছে। নদীটা প্রথমে এভাবে যাচ্ছে, তারপরে বেঁকে গিয়ে সবশেষে কিন্তু এটা একটা বিচ্ছিন্ন একটা অংশ হয়ে গেছে এবং এটাকে বলা হচ্ছে অশ্বক্ষুর আকৃতির হ্রদ, ঠিক আছে। পরের প্রশ্ন, আমরা লিখছি পয়েন্ট দিয়ে 2 নম্বর হচ্ছে স্বাভাবিক বাঁধ, ঠিক আছে। নদীর 2 তীরে ক্রমাগত পলি জমে যে উঁচু বাঁধের মতো ভূমিরূপ সৃষ্টি হয় তাকে স্বাভাবিক বাঁধ বলে। সৃষ্টির কারণ কি না, বর্ষার সময় নদীতে প্রচুর পরিমাণে পলি আসে, দুকুল উপচে জল প্লাবনভূমিতে ছড়িয়ে পড়লে বড় দানার পলিসমূহ নদী পাড়ের কাছে দ্রুত থিতিয়ে পড়ে, বেশি দূর ছড়িয়ে যেতে পারে না। এভাবে পলি জমে জমে উঁচু হয়ে একসময় নদী পাড় বরাবর বাঁধ তৈরি হয়, ঠিক আছে। এটাই হচ্ছে স্বাভাবিক বাঁধ এবং এই স্বাভাবিক বাঁধের চিত্রটা যদি তোমরা পারলে কিন্তু এখান থেকে এভাবে এঁকে দেবে। পরের প্রশ্ন, ক্ষয়ের দাগে আমাদের জীবনে পর্বতের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো দেখো, আমাদের জীবনে পর্বতের প্রভাব 1 নম্বর দিয়ে লিখছি উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদীর সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়, যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। 2 নম্বর হচ্ছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। 3 নম্বর হচ্ছে পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে
পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। 5 নম্বর, পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। 6 নম্বর হচ্ছে কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বোল্ডার, ছোট বড় পাথর ঘরবাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। এবং 7 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব। এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের নিজেদের মতামত লিখে জানাবে। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা সহজ লেসন অ্যাপের মধ্যে পেয়ে যাবে, তাই সহজ লেসন অ্যাপটি অবশ্যই তোমরা ইনস্টল করে রাখবে। এখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।